যে অন্য মেথডের সাথে এটা ব্লেন্ড করা দরকার। সুতরাং অনেক সুযোগ আছে এবং এইটা কিন্তু ই লার্নিংটা একটা ই এডুকেশন হতে পারে এবং ই ট্রেনিং হতে পারে। ট্রেনিংয়ের সর্বক্ষেত্রে এটা সম্পৃক্ত করা যেতে পারে, ই লার্নিংটা শিক্ষার সর্বক্ষেত্রে করা যেতে পারে। এবং আমরা দেখেছি যে এসএসসি রেজাল্ট এবার যে ভালো, এটা একটা বড় কারণ কিন্তু এই অনেক জায়গায় কিন্তু এটা ইউজ করা হচ্ছে। কিন্তু আপনারা সরকারিভাবে এটা করছেন, কিন্তু প্রাইভেট কিংবা বিভিন্ন যারা বেসরকারি সংগঠন আছে তাদেরকে এইগুলোর ভিতরে করছেন না কেন, ইনক্লুড করছেন না কেন, তারা বিষয়টা নিয়ে কাজ করছে না কেন? দেখুন, আমাদের স্কুল কিন্তু যদি সেকেন্ডারি স্কুল বলি, এটা কিন্তু 98% বেসরকারি, যদিও সরকার তাদের বেতনের টাকা দেন। সুতরাং তাদের সাথে আমরা খুব নিবিড়ভাবে কাজ করছি, শিক্ষা মন্ত্রণালয় কাজ করছে। এবং আপনারা দেখবেন যে কিছুদিনের ভিতরে আমাদের যশোর বোর্ডের প্রথমে সকল স্কুলগুলো ওয়েবসাইট হচ্ছে এবং ইন্টারঅ্যাক্টিভ ওয়েবসাইট হচ্ছে। এবং এরপরে আমরা আরও সকল বোর্ডের এই ব্যবস্থা নিচ্ছি, ঢাকা বোর্ড থেকে আরম্ভ করে সব বোর্ডগুলো আমরা সাহায্য করার চেষ্টা করছি। এছাড়াও আমাদের অনেক বেসরকারি প্রতিষ্ঠান আছে। যেমন আমি উদাহরণ হিসেবে বলি, আপনার এই বিল্ডিংয়ের ছাদে যদি আমি উঠে তাকাই, তাহলে কিন্তু কয়টা সরকারি বিল্ডিং দেখি? বেশিরভাগ বেসরকারি। বেশিরভাগ দেশে কিন্তু আমরা দেখেছি যে বেসরকারিভাবে আগে আগায়, সরকার সবসময় একটু পিছনে যায়, সরকার চিন্তাভাবনা করে যায়। কিন্তু আমরা মনে করছি আমাদের দেশে মাননীয় প্রধানমন্ত্রী বলছেন যে তোমরা আগে আগাও, তোমরা আগে দেখাও। তোমরা যদি একটা অনুকরণীয় কিছু দেখাতে পারো, তারপরে তুমি বলতে পারবে যে ঠিক আছে, আসেন আপনারা এটা ফলো করেন। সেজন্য আমরা ভাবছি আমরা আগে উদাহরণ সেট করি, তারপরে আমরা বেসরকারি সকল অফিস আদালত সবাইকে বলবো যে আসুন আমরা সবাই এই ই লার্নিং বা ই ট্রেনিং পার্টিকুলারলি বেসরকারি লেভেলে ভেরি ইফেক্টিভ হবে, এটা আমরা হাত দিই। আচ্ছা, আপনি তো দীর্ঘদিন ধরে বাইরে আছেন, তো সেসব দেশের যে বাস্তবতা, তাদের যেসব অ্যাডভান্টেজেস আছে, বাংলাদেশের প্রেক্ষাপটে আমরা এইটা পপুলার করতে আমাদের কি ধরনের মানে অবস্টাকল ফেস করতে হবে এবং সেগুলো কিভাবে ওভারকাম আমরা করতে পারি? প্রথমে আপনার যেহেতু একটা নতুন ইনোভেশন, হ্যাঁ, এটাতে মানুষের একটু বুঝতে একটু কষ্ট হবে, কিন্তু আমার বড় বিশ্বাস যে বাংলাদেশের শিক্ষার্থীরা খুব মেধাবী, আমি তাদেরকে নিয়ে খুব প্রাউড ফিল করি। আর একটা জিনিস আমার নতুন একটা আইডিয়া এসছে মনে, এটা ইনশাল্লাহ আমি এটা নিজে খুব ইনভলভ হবো। সেটা হচ্ছে আমি সৌদি আরবে গেছি আমার একটা টেলিভিশন ইন্টারভিউতে, পাশে ওখানে আমাকে চা এনে দিয়েছিলেন বাঙালি ভদ্রলোক। আমি তাকে বললাম সালাম আলাইকুম এবং বাংলায় কথা বললাম, আপনি বাঙালি? হ্যাঁ আমি বাঙালি। তো অনেক দুঃখের কথা বললো, কিন্তু আমার ইচ্ছে হচ্ছে যে ওরাতে যে সুইপিং থেকে আমি টাইপিংয়ে নিয়ে আসবো ওদেরকে, যারা এই কষ্ট করে এগুলো করছে, সুইপিং মানে ঝাড়ু দিচ্ছে, ঝাড়ু থেকে আমি কম্পিউটার কিবোর্ডিংয়ে এনে তাদেরকে নলেজ ওয়ার্কার করে ফেলবো, কারণ আমাদের শিক্ষার্থীরা পারবে। তাহলে ওই উদ্দেশ্য নিয়ে আমাদের বাংলাদেশের যতগুলো আমাদের যুবকরা আছে তাদেরকে আমরা নলেজ ওয়ার্কার করব, কম্পিউটার টাইপিংয়ে নিয়ে আসবো। তো ওই যে খান সাহেব যে বললেন ই লার্নিং দুটো জিনিস, ই শিক্ষা এবং ই প্রশিক্ষণ। প্রশিক্ষণ আন্ডারে ড্রাইভিং শেখাবো, কুকিং শেখাবো, এভাবে সম্ভব। এই একটা জিনিস আপনার ভাবতে হবে কি যে আমেরিকাতে সব হয়, বাংলাদেশে হবে? অবশ্যই হবে। তো এই জন্য আমি মডেলটা বাংলাদেশের জন্য খুবই প্রযোজ্য। এই মডেলটা কিন্তু যে দেশে যাবে সে দেশের প্রেক্ষিতে। তা আপনাকে বললাম যে আমাদের ইন্টারনেট কানেক্টিভিটি ভালো না, অসুবিধা নেই, কিন্তু আমাদের যেটা সম্ভব স্লোলি আমরা আস্তে আস্তে করতে থাকবো। করতে করতে আমাদের কিন্তু মন মানসিকতা চেঞ্জ করতে হবে। আপনার যে জিনিসটা ইম্পর্টেন্ট, আমাদের ক্লাসে যেভাবে পড়াচ্ছি, শিক্ষকরা অনেক সময় নিজেকে মনে করে স্টেজ অন দ্য স্টেজ, যে আমাদের কাছ থেকে তোমরা শিখবে, কিন্তু তাদের হতে হবে গাইড অন দ্য সাইড। তাদের শিক্ষার্থীদের যে কাজ করে শিক্ষার্থীদেরকে দেখাতে হবে কীভাবে কোলাবোরেটিভ লার্নিং একত্রিতভাবে প্রজেক্ট করতে হবে, তাদেরকে পোর্টফোলিও কীভাবে করতে হবে, তাদের বাইরে যারা বিশেষজ্ঞ আছে তাদের সাথে যোগাযোগ করে তাদের মধ্যে একটা সুন্দর একটা প্রফেশনাল স্টুডেন্ট রিলেশনশিপ সৃষ্টি করতে হবে, প্র্যাকটিক্যাল ওয়ার্ক করতে হবে। এগুলো ই লার্নিংয়ের মাধ্যমে করা যাবে। যেমন একজন এক্সপার্ট যদি অন্য দেশ থেকে একটা ইমেল পাঠিয়ে দেয় ছাত্রদের, তাদের মনটা ভালো লাগবে। এই জন্য আমরা যারা বিদেশে আছি আমরা কিন্তু সত্যিই কিন্তু আমরা আমেরিকান সিটিজেন, কিন্তু মনে প্রাণে আমি একজন খাঁটি একজন বাঙালি ছেলে। তা আমার ইচ্ছে হয় আমার ভাইয়েরা বোনেরা যারা আছে তারা কেন আমাদের মতো হতে পারবে না? তাদের দরকার হচ্ছে সুযোগ এবং সুবিধা। আমরা যে অ্যাক্সেস টু ইনফরমেশন, এটার জন্য একটা জিনিস আমাদের দরকার, ওখানে সম্ভাবনা আছে, এখানে এটা পড়ে আছে, এই সম্ভাবনার জন্য যে একটা ব্রিজ দরকার ওটা আমরা করব। কিন্তু করতে গেলে আমাদের মাইন্ডসেট চেঞ্জ করতে হবে। মাইন্ডসেট ওরকম যে নতুন পদ্ধতি এসছে, আমাদের সহনশীলতা হতে হবে, আমাদের অজুহাত দেখাতে পারবো না। আমাদের ইলেকট্রিসিটি নেই, অসুবিধা নেই, যেন খান সাহেব বললেন ইলেকট্রিসিটি নেই, তোমার তো কম্পিউটার তো 2 ঘন্টা চালু থাকবে, ও তো
একটু ডিসিপ্লিন করে আপনি ওটা ইয়ে করে নেবেন, এনার্জি স্টোর করে নেবেন। আমি একটা জিনিস মাস্ট বলতে হবে, আমি যখন প্রথমে গ্র্যাজুয়েট স্টুডেন্ট ছিলাম, একটা কম্পিউটার একটা সফটওয়্যার ছিল, আমরা 10 জন স্টুডেন্ট ছিলাম। ওটা আমেরিকাতে 12 ঘন্টায় আমরা করতাম কি, আমরা শিডিউল করে নিতাম, স্কেডিউল করে নিতাম যে এই সময় আমি ব্যবহার করবো, ওই সময় ও ব্যবহার করবে, ওই পদ্ধতিতে করে গেছি। তো আমাদের হয় কি অজুহাত দেখে কাজ হবে না, কিন্তু দেশকে প্রযুক্তি গ্রহণ করে শিক্ষায় যদি উন্নতি করতে না পারে তাহলে আমরা পিছিয়ে যাব। আমরা কিন্তু পিছিয়ে থাকতে চাই না। আমার যারা বন্ধুবান্ধব আছে কলা কুশলী যাদের আমরা চিনি বিদেশে, তারা কিন্তু সবসময় দেশ সম্পর্কে চিন্তা করি। এবং আমাদের শিক্ষার্থীরা এত বেশি মেধাবী এবং আমাদের জনসাধারণ, অপমর জনসাধারণ সত্যি তারা কষ্ট করে বড় হতে চায়। এই সুযোগটা আনার জন্য আমার মানে এত ভালো লাগে যে বাংলাদেশে আসার পর আমার এত ভালো লাগছে যে বললাম যে এই যে শিক্ষকদেরকে আমি ট্রেনিং দিলাম, যতটুকু পেরেছি সবার সাথে কথা বলেছি, সবার কিন্তু আগ্রহ অত্যন্ত। কিন্তু আমাদের একটা জিনিস মনে রাখতে হবে যে এনাদেরকে আমাদের প্রচলিত যে সম্ভাব্য যে টেকনোলজি আছে এগুলোর ব্যবহার শুরু করতে হবে, সদ্ব্যবহার করে। কিন্তু আমার কাছে মনে হয় কি যে আমাদের সবচেয়ে বড় সমস্যা যদি বলেন, আমি দেখেছি আমার অভিজ্ঞতায়, তখন আমরা প্রথমে আমি যখন হাত দিয়েছি এটা বছর 2 আগে, আমি বড় একটা অবস্টাকেল ফেস করেছি। সেটা হচ্ছে আমাদের দেশে মনে করে সবার জন্য এডুকেশন ফর আইসিটি, তার মানে আইসিটিটা শিখতে হবে। সবাই মনে করে যে কম্পিউটার চালানোই হচ্ছে এন্ড, শুধু কম্পিউটার চালানো শেখাতে হবে। সেজন্য আমরা যদি খেয়াল করি আমাদের স্কুলে কম্পিউটার শিক্ষক একজন আছে, আর কেউ কিন্তু কম্পিউটার ধরতেন না এর আগে, মনে করতেন উনিও সবাইকে কম্পিউটার চালানো শিখবে। কিন্তু কম্পিউটার চালানো শিখে কিন্তু কোনো লাভ নেই। কম্পিউটার একটা মেশিন, কম্পিউটার চালিয়ে আমাকে বাংলা, অঙ্ক, ইংরেজি, ইতিহাস, অন্য বিষয়গুলো শিখতে হবে, বিজ্ঞান শিখতে হবে। তাই যদি করতে পারে তাহলেই সার্থক। কিন্তু আমরা শিখেছি, আমাদেরকে শিখেছে অন্যরা যে এডুকেশন ফর আইসিটি, কিন্তু আমরা বলছি কি না, আমাদের হওয়া উচিত আইসিটি ফর এডুকেশন। তার কারণ কম্পিউটারটা আমরা বাংলা, অঙ্ক, ইংরেজি এটা শেখার জন্য আমরা ব্যবহার করব। এই যে ওরিয়েন্টেশনটা, এটা কেন এই ভুলটা হয়েছে, তার কারণ বুয়েট থেকে প্রথমে কম্পিউটারের প্রচলন করা হয়েছে। বুয়েটের ছেলেমেয়েরা কিন্তু আসলেই তাদের জন্য এডুকেশন ফর আইসিটি দরকার, তারা সফটওয়্যার বানাবে, হার্ডওয়্যার বানাবে, সেটা ঠিকই আছে। কিন্তু আমরা যারা আছি আমাদের জন্য কিন্তু আমাদের আইসিটি ফর এডুকেশন আর ফর ট্রেনিং, আইসিটিটা ইউজ করব আমরা ট্রেনিংয়ের জন্য বা এডুকেশনের জন্য। তো আমরা এখন বোঝানোর চেষ্টা করছি, বোঝাচ্ছি, এবং রিয়েলি কিন্তু শিক্ষকরা বুঝছেন। আমাদের দরকার প্রত্যেকটা জেলায়, প্রত্যেকটা এলাকায় এরকম একজন নেতৃত্ব, শিক্ষাবিদের নেতৃত্ব যারা এই কথাগুলো বলবেন। তো আমরা সে কারণে সকল টিটিসিতে এই ওরিয়েন্টেশন দিয়েছি, টিচার ট্রেনিং কলেজে, এবং সকল পিটিআইতেও আমরা এটা দিচ্ছি যাতে এই ওরিয়েন্টেশনটা চেঞ্জ করা যায়। আপনারা দেখেন আমাদের শিক্ষানীতিতেও কিন্তু এই কথা বলা আছে যে আমাদের প্রত্যেক স্কুলে কম্পিউটার শিক্ষক থাকবে, সেটা একভাবে বলা আছে, কিন্তু ইন্টারপ্রিটেশন আরেকভাবে করে। সবাই বলছে যে আমাদের কম্পিউটার ল্যাব দরকার। আমি দেখেছি আমাদের বড় শিক্ষাবিদ যারা, তারা লিখেছেন ভালো পত্রিকাতে যে আমাদের কম্পিউটার ল্যাব করানো দরকার, কিন্তু আমি মনে করি এটা ভুল। আমাদের সকল স্কুলে কম্পিউটার ল্যাব করতে হলে 20,000 কোটি টাকার দরকার হবে এবং আরও 15-20 বছর লাগবে। আমরা কি ততদিন বসে থাকবো? না। আমাদের আসলে কম্পিউটার ল্যাবের চেয়ে দরকার আমাদের মাল্টিমিডিয়া ক্লাসরুম, যেখানে আমরা লার্নিংয়ের জন্য এই ক্লাসরুমটা আমরা ইউজ করতে পারবো। সেইটা হচ্ছে একটা বড় বাধা, এই ওরিয়েন্টেশনাল। দ্বিতীয় আরেকটা জিনিস হচ্ছে আমরা ক্লাসরুমে যদি অনলাইনে এই কন্টেন্টগুলো ইউজ করতে চাই, অফলাইনে ইউজ করা যায়, কোনো অসুবিধা নাই, আগেই আমরা যদি তৈরি করে রাখি। কিন্তু অনলাইনে যদি আমরা কোনো জিনিস দেখাতে চাই তাহলে আমাদের আসলে ব্রডব্যান্ড দরকার। বাংলাদেশে কিন্তু যে কোনো জায়গায় ইন্টারনেট ফ্যাসিলিটিস আছে, কোনো অসুবিধা নাই। এটা অনেক দেশে কিন্তু নাই, অনেক উন্নত দেশে পাহাড়ি এলাকায় গেলে কিন্তু ইন্টারনেট কানেক্টিভিটি নাই। কিন্তু আমাদের এখানে সব জায়গায় কানেক্টিভিটি আছে, কিন্তু ভেরি লো স্পিড। আমাদের ব্রডব্যান্ড দরকার। এটা আমি মনে করি একটা সমস্যা, খুবই প্রয়োজনীয় জিনিস। আমরা আশা করি আগামীতে সারা দেশে ব্রডব্যান্ড হবে। আমরা চেষ্টা করছি আমাদের যে বিটিসিএল এর যেটা এডিএসএল লাইন আছে সেটা নেওয়ার চেষ্টা করছি ফাইবার অপটিক্স দিয়ে। সুতরাং আমি মনে করি না যে আমরা পারবো না কোনো কিছু করতে। আমরা আগাচ্ছি এবং আমরা দ্রুত গতিতে আগাচ্ছি। জনাব বদরুল হুদা খান, সেটা হলো যে আপনি তো ম্যাকুইডন প্রতিষ্ঠা করেছেন, বাংলাদেশের সেটা কিভাবে কাজ করতে পারে বাংলাদেশের প্রেক্ষাপটে? ম্যাকুইডন এডুকেশন করেছি একটা কারণে, আমি দেখেছি এবং ওয়েস্টার্ন ওয়ার্ল্ডেও যারা যারা শিক্ষক আছেন তারা আবার নতুন করে ক্লাস নিতে পারছেন না। তো আমি দেখেছি অনেক শিক্ষক প্রফেসর আছেন যাদের অনেক প্যাশন আছে, ইচ্ছে আছে আরেকজনকে শেখানোর জন্যে। হ্যাঁ, তখন আমি ওনাদেরকে দিয়ে খুব স্বল্প কস্টে আমি কোর্সগুলো দিচ্ছি
মনে করেন কোর্স হতে পারে, ড্রাইভিংয়ের উপর কোর্স হতে পারে, আবার ইনস্ট্রাকশনাল ডিজাইনের উপর কোর্স হতে পারে, যারা মানে প্রফেশনালি দরকার। তো বাংলাদেশে যেটা করবো, বাংলাদেশ এডুকেশন আমরা একটা অবদান রাখার খুব ইচ্ছে। তো ওখানে আমি করব কি, যে এখন 3টা কোর্সেসগুলো খুবই দরকার। একটা হচ্ছে ইনস্ট্রাকশনাল ডিজাইন। ইনস্ট্রাকশন ডিজাইন মানে কি, একজন শিক্ষক বা একজন প্রশিক্ষককে আমরা শিখিয়ে দেবো যে যে ক্লাসটা পড়ানো কেন, ও ক্লাসটা পড়ানোর জন্য আপনার কতগুলো 4টা ভাগ আছে। মনে করেন ফ্যাকচুয়াল লার্নিং, ওখানে কীভাবে পড়াতে হবে, ইন্টেলেকচুয়াল স্কিল কেমন পড়াতে হবে, সাইকোমোটর স্কিল পড়াতে হলে আপনার সাইক মানে মাইন্ড, এবং মোটর হচ্ছে হাতটা নাড়িয়ে, প্র্যাকটিক্যাল, তারপর হচ্ছে অ্যাটিটিউডাল স্কিল যেখানে মানুষের মাইন্ডসেট চেঞ্জ করতে হবে। এগুলো পড়ানোর জন্য প্রত্যেকটা সাবজেক্টে 4টা ভাগ আছে কম বেশি। তো এগুলোর জন্য বিভিন্ন ধরনের ইনস্ট্রাকশনাল স্ট্র্যাটেজি বা পদ্ধতি আছে। তো ওগুলো শিখিয়ে, এবং কোন টেকনোলজি ইউজ করবেন, যেমন মোবাইল টেকনোলজি ইউজ করবেন, নাকি ইন্টারনেট টেকনোলজি ইউজ করবেন, নাকি আপনি সিডি রাম ইউজ করবেন, টিভি, রেডিও, সবের সমন্বয় কিন্তু আমাদের করতে হবে স্বল্প খরচে। একটু সংক্ষেপে, আমাদের হাতে সময়। আচ্ছা, তো ওগুলো করিয়ে আমরা ম্যাকুইডেন থেকে আমরা 3টা জিনিস প্রথমে করব। একটা হচ্ছে আমরা টিচার ট্রেনিংয়ে মনোযোগ দেবো, তাদেরকে ইনস্ট্রাকশন ডিজাইন। সেকেন্ডটা করব ইংলিশ ফর বিজনেস ট্রানজ্যাকশন, যেন ইন্টারনেটে ভাষা শিখতে পারে। আর 3 নম্বর হচ্ছে প্রফেশনাল ডেভেলপমেন্টের কোর্সের মনে কীভাবে আপনার এই প্লাম্বিং শিখতে পারেন, ড্রাইভিং শিখতে পারেন, এগুলো নিয়ে আমাদের খুব ইচ্ছে। আচ্ছা, আমাদের কিন্তু উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের সাথে যদি যৌথভাবে কিছু করেন, তাহলে কিন্তু মানুষ ব্যাপকভাবে উপকৃত হতে পারে। ওখানে এসএসসি কোর্স আছে, আদার ভোকেশনাল কোর্স আছে। আপনারা যে মোবাইল নেটওয়ার্কগুলোর ইটা নিচ্ছেন না কেন, এই প্রযুক্তির যেটা? আমরা মোবাইল নেটওয়ার্কে, আপনি মনে হয় দেখেছেন, কয়েকদিন আগে একটা টক শো করেছিলাম। আমরা মোবাইল কোম্পানিগুলোর সাথে আরও বসার চেষ্টা করছি। তারা কিন্তু মাইক্রো এনভায়রনমেন্টে কিছু হটস্পট দিতে পারেন, কিছু টেকনোলজি আছে। এখন আমাদের যে রেগুলেশনটা আছে সেখানে 200 মিটারের কথা বলা আছে। আমরা রিকোয়েস্ট করছি বিটিসিএলকে, তারা আশা করি ভবিষ্যতে বাড়িয়ে দেবেন, 2 কিলোমিটার করলেই হবে। এবং আমি বলবো যে আমরা নিচ্ছে না, মোবাইল কোম্পানিগুলো কেন এটা দিচ্ছে না? মোবাইল কোম্পানিগুলো এখানে এসছে, তাদের আসলে এই সেবাটা দেওয়া উচিত মানুষকে। যদি দেয় আমরা সাদরে গ্রহণ করব। আমাদের স্কুল আছে, কলেজ আছে, অন্য অন্য প্রতিষ্ঠান আছে, সেখানে আমরা ব্যবহার করব, ব্যবহার করার জন্য অন্যদেরকে বলবো। ধন্যবাদ জনাব এনাই খান এবং বদরুল হুদা খান আমাদের সময় দেওয়ার জন্য। আমাদের অনুষ্ঠানের সময় প্রায় শেষ। দর্শক, এতক্ষণ অতিথিদের বক্তব্য শুনলেন। আমাদের আজকের আলোচনা এখানেই শেষ করছি। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে।